আচ্ছা, কোনো আত্মীয় স্বজন বা বন্ধুর বাড়ি যায়নি তো? গেলে অবশ্যই বলে যেত, এভাবে না বলে হয়ে চলে যাওয়ার তো কোনো কারণই নেই। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আপনি ওনার ফোন নম্বরটা দিন, আমি আমার পরিচিত একজনকে পাঠিয়ে রাখি, উনি লোকেশন ট্রেস করতে পারবেন। তাই দাঁড়ান নিচ্ছি। রাবির তার পরিচিত ব্যক্তিকে রিতার ফোন নাম্বারটা পাঠিয়ে দেয়। মেহুলকে আশ্বস্ত করে বলল, এবার ঠিক একটা খোঁজ পাওয়া যাবে, আর চিন্তা করবেন না। বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল, আজ কেবল খাওয়া দাওয়া আর পরিচিত পরিজনদের সাথে সাক্ষাতের পর্বটা সমাপ্তি হয়েছে। রাবিরের বাড়ি থেকেও খুব বেশি আত্মীয় আসেনি। রাবিরই বারণ করেছিল, সে বলেছে আত্মীয় স্বজন যা আসবে সব তার রিসেপশনে, এই বিয়ের অনুষ্ঠানে এত ঝামেলার কোনো দরকার নেই। তাই খুব কাছের মানুষদের উপস্থিতিতেই সবকিছু সম্পন্ন হয়েছে। মেয়ে বিদায়ের পালা। এই সময় মায়ের চোখের বাঁধ ভাঙে। রামিনা বেগম অঝরে কাঁদছেন, উষ্ণ জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেহুলের বাবা খুব শক্ত মানুষ, সহজে কাঁদেন না, তবে তিনিও আজ কাঁদছেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই কান্না আর এই বেদনার অন্ত নেই, যত কাঁদবে তত আরও কান্না পাবে। মেহুলও কাঁদছে, কাঁদতে কাঁদতে বেচারি যেন হাঁপিয়ে উঠেছে। তার এখন রিতার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। মেয়েটা এখন কেন তার পাশে নেই? তার তো আজকে এখানে তার পাশে থাকার কথা ছিল, তবে সে কেন নেই? মেহুল কাঁদতে কাঁদতে মাকে বলে, মা, রিতা এখনো কেন আসছে না? ওর কি হয়েছে মা? ও কোথায় গিয়েছে? রামিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে বোঝাচ্ছেন। রিতার মাও ওইদিকে কাঁদছেন। রিতার বাবা আরও আগেই বেরিয়ে গেছেন মেয়ের খোঁজে। আশেপাশে সবাই এখন অবাক হচ্ছে, রিতাকে, নতুন বউ রিতার জন্য কেন কাঁদছে? রাবিরের মা গিয়ে তাকে এই প্রশ্নটাই করে। রাবির মাকে সব খুলে বলে। তিনিও অবাক হয়ে বলেন, ও মা, জল জ্যান্ত একটা মেয়ে সকাল থেকে উধাও। হ্যাঁ মা, এই জন্যই তো মেহুলের মন সকাল থেকে এত খারাপ। মেয়েটা রিতার জন্য অস্থির হয়ে উঠেছে। রিতার মা বাবা জানেন? হ্যাঁ, ওই যে ওনার মাও কাঁদছেন। রাবিরের মার ভীষণ মায়া হয়। তিনি মেহুলের কাছে গিয়ে বলেন, মা, কষ্ট পেও না, তোমার বান্ধবী ঠিক চলে আসবে। হয়তো কোনো সমস্যার কারণে কোথাও আটকে পড়েছে, চলে আসবে মা। আর কেঁদো না, এবার তো আমাদের যেতে হবে, তাই না? ওঠো মা, ওঠো। তিনি মেহুলকে বসা থেকে ধরে দাঁড় করান। মেহুল ধীর পায়ে রিতার মায়ের কাছে যায়, ভাঙা গলায় বলে, রিতা চলে আসবে আন্টি, আমি খুঁজে নিয়ে আসবো ওকে। আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে। রিতার মা কিছু বলেন না। তিনি শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদেন। চাচি মেহুলকে ধরে ধরে সেন্টারের বাইরে নিয়ে যায়। মেহুলের বাবা মেয়ের হাত রাবিরের হাতে দিয়ে বলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, ও আমাদের একমাত্র সম্পদ। আজ সেই সম্পদকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি আমাদের সম্পদের যত্ন নিও। রাবির স্মিত হেসে বলে, জি, চিন্তা করবেন না, নিজের সবটুকু দিয়ে ওনাকে আমি ভালো রাখার চেষ্টা করব। মেহুল বাবাকে জড়িয়ে ধরে। তারপর দুজন তাদের মা বাবাকে সালাম করে। অতপর যখন গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময়ই একটা গাড়ি আসে। গাড়িটা দেখে সবার মনোযোগ সেদিকেই যায়। রাবির ভ্রু কুচকায় গাড়িটা দেখে। গাড়িটা তার চেনা চেনা লাগে। একটু পর গাড়ি থেকে নেমে আসা ব্যক্তিটাকে দেখে রাবির যেন আরও বিস্মিত হয়। সাদরাজ যেখানে কেন? মেহুলও স্তব্ধ, সাথে তাদের মা বাবাও। সাদরাজের মুখে চওড়া হাসি, যেন খুব দামি বস্তু সে জিতে নিয়েছে। রাবির ক্ষিপ্ত হয়ে বলে, তুমি এখানে কেন? মিষ্টি খাওয়াতে এসেছি। সাদরাজের মুখে অদ্ভুত হাসি। রাবির অবাক হয় তার কথা শুনে। সাদরাজ হেসে বলে, অবাক হচ্ছ? তা তো হবেই, দাঁড়াও একটা সারপ্রাইজ দেই। কোথায় আমার একমাত্র ওয়াইফ মিসেস সাদরাজ আহমেদ? এসো। সবাই হতভম্ব হয়ে গাড়ির দিকে তাকায়। সাদরাজের বউ গাড়ি থেকে একটা মেয়ে নামলো। মেয়েটার চোখে মুখে ভয় আর অস্থিরতা। কে দেখে বোঝা মাত্রই মেহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে যেন কথা হারিয়ে ফেলেছে, গলার কথা জড়িয়ে আছে, মুখ দিয়ে তবুও কিছু বের হচ্ছে না। সাদরাজ মেয়েটার কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরে, তাকে নিয়ে এসে সবার সামনে দাঁড়ায়। আগের মতোই হেসে বলে, সবার সাথে পরিচয় করিয়ে দেই, আমার ওয়াইফ মিসেস রিতা আহমেদ। রিতার মাও ব্যাক্রুদ্ধ। আত্মীয় স্বজন যে কয়জনই আছেন সবাই যেন বিস্ময়ে কিছু বলতে পারছেন না। এখানে কি হচ্ছে সবকিছু তাদের ধারণার বাইরে। রিতার মা মেয়ের কাছে গিয়ে চেঁচিয়ে বললেন, এসব কি রিতা? রিতা জবাব দেয় না। তিনি চিৎকার করে বললেন, কি হলো? চুপ করে আছিস কেন? বল, কি এসব? তুই বিয়ে করেছিস? পালিয়ে বিয়ে করেছিস? এত বড় সাহস তোর?
এই বলে তিনি তাকে চড় মারতে উদ্যত হতে সাদরাজ উনার হাত ধরে ফেলে। সে বলে, শাশুড়ি মা, আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস দেখাবেন না। ও যা করেছে আমার ইচ্ছাতেই করেছে। ও এখন আমার স্ত্রী, তাই ভুলেও ভবিষ্যতে এমন কিছু করতে যাবেন না। রীতার মার শরীর অসাড় হয়ে গেল। তিনি এক কোণে গিয়ে বসে পড়লেন। তার মেয়ে যেমন কিছু করতে পারে তিনি তা কখনো কল্পনাও করতে পারেননি। রাবির আর নীরব থাকতে পারে না। সে রীতাকে জিজ্ঞেস করে, রীতা, সত্যি আপনি সাদরাজকে বিয়ে করেছেন? নিজের ইচ্ছাতেই করেছেন নাকি নাকি ও আপনাকে ভয় দেখিয়েছে? দেখুন, আপনি ভয় পাবেন না, সত্যিটা বলুন, আমরা আছি সবাই। রীতা মাথা নুয়ে নরম গলায় বলল, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কেউ আমাকে জোর করেনি। রীতার মুখের কথা আর তার চোখের ভাষা এক না। রাবির সেটা বেশ বুঝতে পারছে। সে মিহুলের দিকে তাকায়। মিহুল এখনো অবাক হয়ে রীতাকে দেখছে। বিশ্বাস যেন তার ধারেই কাছে ঘেঁষছে না। সাদরাজ এবার বলল, মেহুল, আপনি খুশি নন? আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ড বিয়ে করেছে, আর আপনি তাতে খুশি হওয়ার বদলে এমন মনমরা হয়ে বসে আছেন কেন? মিহুল চোখ মুখ কুচকে সাদরাজের দিকে তাকায়। রীতাও ভীত চোখে তাকায় তার দিকে। সাদরাজ হেসে বলে, দোয়া করবেন আমার জন্য। আর রাবির খান, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। সুখে সংসার করো, আর তোমাদের সংসারে যেন কারো নজর না লাগে। তারপর সে রীতার দিকে চেয়ে বলে, তোমার আর কিছু বলার আছে? না হলে আমাদের এখন যেতে হবে। রীতা ভয়ে ভয়ে বলে, আমি একটু মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলে এসো। রীতা এক পা দুপা করে মায়ের দিকে এগিয়ে যায়। তার মা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। রীতা মায়ের পায়ের সামনে হাঁটু ভাঁজ করে বসে। কান্না ভেজা স্বরে বলে, আমাকে ক্ষমা করে দিও মা। তিনি কোনো কথা বলেন না, শক্ত হয়ে বসে রইলেন কেবল। মায়ের কাছ থেকে কোনোরূপ উত্তর না পেয়ে রীতা উঠে দাঁড়ায়। সে মিহুলের কাছে যায়, তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, শব্দ করে কেঁদে ফেলে। মিহুলও আর নিজেকে ধরে রাখতে পারে না। সেও রীতাকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, এমনটা কেন করলি? তুই তো সিএমকে পছন্দ করতি তাহলে? রীতা কিছু বলতে পারে না। সে শব্দ করে কেঁদেই চলেছে। সাদরাজ বলে, রীতা সিয়াম নামের কাউকে পছন্দ করতো না, আর করে থাকলেও সেটা তার অতীত। আর নতুন বিয়ে হওয়া হাজবেন্ডের সামনে তার ওয়াইফের অতীতকে টেনে না আনাই ভালো। রীতা, হয়েছে তোমার, এবার গিয়ে গাড়িতে বসো। মিহুল রেগে বলে, আপনি কি ভেবেছেন আপনার ষড়যন্ত্র আমরা বুঝি না? আপনি এসব রীতাকে ভয় দেখিয়ে করিয়েছেন। ও না হয় কখনোই আপনাকে বিয়ে করতো না। আপনার মতো একটা খারাপ মানুষকে কি কেউ জেনে শুনে বিয়ে করবে? জীবনেও করবে না। আর আপনি যদি আমার বান্ধবীর সাথে এইটুকু অন্যায় করেন তাহলে আমি কিন্তু আপনাকে আর ছেড়ে কথা বলবো না। সাদরাজ শব্দ করে হাসে, বলে, ভয় পেয়েছি মিসেস খান, ভীষণ ভয় পেয়েছি। সেসব পরে দেখা যাবে, আগে তো আমরা আমাদের নতুন জীবন শুরু করি। রীতা, এবার চলো। এ বলে সে রীতার হাত টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। আর রীতা পুরোটা সময় পেছনে তাকিয়ে কাঁদতেই থাকে। মিহুলেরও ওকে দেখে ভীষণ কষ্ট হয়। রাবিরের সারা শরীর রাগে রিরি করছে। তার সাথে শত্রুতা মেটাতে সাদরাজ কি শেষে রীতাকে বিয়ে করেছে? আর তাছাড়া রীতাকে বিয়ে করার ওর আর কি উদ্দেশ্য থাকতে পারে? সে ভীষণ চিন্তায় পড়ে। মেহুল রীতার মার কাছে যায়, ওনাকে বোঝায়, কিন্তু তিনিও তো বুঝতে পারছেন তার মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। রীতার মুখে সাদরাজের কথা তিনিও শুনেছেন। মেয়ের জন্য কষ্টে ওনার বুকটা এখন খা খা করছে। রাবির বলে, আন্টি, চিন্তা করবেন না, সাদরাজ রীতার সাথে কোনো অন্যায় করতে পারবে না। যদি এই বিয়েটা সত্যিই রীতার মনের বিরুদ্ধে গিয়ে হয়ে থাকে তবে আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। রীতার কিচ্ছু হবে না আন্টি, আপনি ধৈর্য ধরুন আর আঙ্কেলকেও বুঝিয়ে বলবেন। মিহুল তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি আন্টিকে বাড়ি পৌঁছে দিও, আর আঙ্কেলকেও তুমি সব কিছু বুঝিয়ে বলো। আমি রীতার সাথে কথা বলবো, ওর সাথে কোনো খারাপ কিছু আমি হতে দিব না। ঠিক আছে মা, তুই নিশ্চিন্তে যা, আমি আপার সাথে আছি। এমন একটা খারাপ পরিস্থিতিতে মিহুলের এই জায়গা ছেড়ে যেতেও খারাপ লাগছে, কিন্তু আজ তো তাকে যেতেই হবে। তাই অবশেষে মা বাবাকে বিদায় দিয়ে সে তার গন্তব্যের দিকে রওনা দিল। মিহুলের শ্বশুরবাড়ি ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, চারদিকে আলোকসজ্জায় ঝলমল করছে। শ্বশুরবাড়িতে রাবিরের কিছু কাজিন আছে, তারাই মিহুলকে নিয়ে রাবিরের রুমে যায়। রাবিরের রুমও সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। বিছানা জুড়ে ফুলের মেলা বসেছে যেন। একটা তীব্র বেলি ফুলের ঘ্রাণ এসে তার নাকে ঠেকছে। সবকিছু আজ ভীষণ আনন্দের হতো, যদি না রীতার সাথে অন্যায়টা হতো। সে আজ এত আনন্দের মাঝ থেকেও নীরস,
মনে কোথাও একটা দুশ্চিন্তার আর ভয় কাজ করছে। সাদরাজ রিতার সাথে খারাপ কিছু করবে না তো? তারা এত কিছুর পেছনে কি উদ্দেশ্য কে জানে। রাবিরের একজন কাজিন, বয়সটা হয়তো মিহুলেরই মতো, শালমারি থেকে একটা শাড়ি এনে বলল, ভাবি মামি বলেছেন এখন শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরার জন্য। তুমি কি শাড়ি পরতে পারো নাকি আমরা হেল্প করব? না, আমি পারবো। আচ্ছা, আর শাড়ির সাথে এই গহনাগুলো পরতে বলেছে। ও আচ্ছা। তারা সবকিছু মিহুলকে বুঝিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মিহুল ভেতর থেকে দরজা আটকে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নিজেকে আয়নায় দেখে রিতার কথা মনে পড়ে তার। মেয়েটাও তো এইভাবে বউ সাজতে চেয়েছিল, একটা সুন্দর সুষ্ঠু বিয়ে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল? এমনটা তো না হলেও পারত। এই সব কিছুর সাথে সাদরাজ রিতাকে কেন জড়ালো? এই মেয়েটার কি দোষ? ওর সাথে এমন অন্যায় না হলেও তো পারত। মিহুল ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরোতেই চমকে যায়। রাবিরও হঠাৎ তাকে দেখে অবাক হয়। মেহুল বুঝতে পারেনি রাবির যে এখন রুমে থাকতে পারে, তাই সে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে চলে এসেছে, যার দরুন শরীরের অনেক অংশই দৃশ্যমান তার। রাবিরও ব্যাপারটা বুঝতে পারেনি। দরজা লক ছিল, চাবি তো তার কাছে সবসময় থাকে, তাই ঢুকে পড়েছে। ওয়াশরুমে পানির শব্দ শুনে সে বুঝতে পেরেছিল মিহুল ভেতরেই চেঞ্জ করছে, কিন্তু এখন সে মিহুলকে এভাবে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। মিহুল লজ্জা পেয়ে আবার ওয়াশরুমে যেতে নিলেই রাবির বলে, আপনি রুমে আসুন, আমি বাইরে যাচ্ছি। সে বাইরে চলে যায়। মিহুল পেছন থেকে ডেকে বলে, নক করা ছাড়া রুমে ঢুকবেন না প্লিজ। ঠিক আছে। রাবির বেরিয়ে যেতেই মিহুল গিয়ে দরজা লক করে দেয়। সবকিছু ঠিকঠাক মতো পড়ে সে দরজা খুলে বাইরে উকি দেয়। রাবির বাইরে নেই, আশেপাশে আর কাউকেই সে দেখতে পায় না। তাই আবার ভেতরে গিয়ে বিছানায় বসে, মাকে কল করে। জানতে পারে রিতার মাকে তিনি ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে দিয়েছেন, আর রিতার বাবার সাথেও তিনি কথা বলেছেন। ওনারা ভীষণ উদ্বিগ্ন, আর তা তো হবারই কথা, একমাত্র মেয়ে ওনাদের। চিন্তায় চিন্তায় মানুষগুলো অসুস্থ না হয়ে পড়ে। মায়ের সাথে কথা বলে ফোন রাখতেই রাবিরের সেই কাজিন এসে বলে, ভাবি তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা নিচে চলো, মামি খেতে ডাকছেন। মেয়েটা মিহুলকে নিয়েই নিচে যায়। রাবিরও সেখানেই ছিল। তার নতুন বইয়ের দিকে চোখ পড়ে তার। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, মাথায় ঘোমটা টেনে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, তবে অশুভ ঘোমটাটা যেন থাকতেই চাইছে না। রাবিরের চোখে যেন এই মেয়েটা পৃথিবীর সব থেকে সুন্দর নারী, যাকে দেখলে মনে মায়া না বরং নিশা জাগে। রুমে এসে মিহুল প্রথমবারের মতো রাবিরকে টি শার্ট আর ট্রাউজার গায়ে রাখে। রাবিরকে এভাবে দেখে ভীষণ অন্যরকম লাগে। সবসময় একভাবে দেখে আসতে আসতে আজ যেন চোখে তাকে নতুন লাগছে। রাবির তার দিকে চেয়ে বলে, দাঁড়িয়ে আছেন কেন, আসুন। মিহুল ধীর পায়ে এগিয়ে গিয়ে রাবিরের পাশে বসে। রাবির জিজ্ঞেস করে, মন খারাপ? মিহুল মাথা ঝাঁকিয়ে না করে। রাবির পুনরায় বলে, রিতার জন্য দুশ্চিন্তা হচ্ছে তাই না? মিহুল মৃদু সুরে বলে, ওর সাথে অন্যায় হয়েছে। ও তো সিয়ামকে পছন্দ করত। ও কখনোই নিজের ইচ্ছেতে সাজ্জাদ আহমেদকে বিয়ে করবে না। নিশ্চয়ই ওই লোকটা ওকে ভয় দেখিয়েছে। রিতার সব থেকে দুর্বলতম জায়গা কোনটা? ওনার বাবা মা, তাই না? কিন্তু ওনারা তো আজ পুরোটা দিন আমাদের চোখের সামনেই ছিলেন। তবে সাদরাজ রিতাকে অন্য আর কার ভয় দেখিয়েছে? সেটা তো আমিও বুঝতে পারছি না, আর ওর সাথে কথা না বলে কিছু বুঝতেও পারবো না। আচ্ছা, আপনি এখন শুয়ে পড়ুন, আজ অনেক ধকল গিয়েছে, ঘুমানো প্রয়োজন, নয়তো অসুস্থ হয়ে পড়বেন। এই বলে রাবির উঠতেই মিহুল বলল, আপনি শুবেন না? হ্যাঁ, আসছি, একটা জরুরি কল করতে হবে। আচ্ছা। রাবির বারান্দায় যায়। মিহুল একপাশে গিয়ে শুয়ে পড়ে। রিতা এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। রিতার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে তার। সাদরাজ খারাপ লোক, সে রিতাকে যদি ভালোবেসে বিয়ে করতো তাহলেও কোনো আপত্তি ছিল না, কিন্তু সে তো রিতাকে বিয়ে করেছে খারাপ উদ্দেশ্য নিয়ে, ভালোবেসে না। মিহুল শুয়ে শুয়ে দুহাত কচলাচ্ছে আর ভাবছে যেভাবেই হোক খুব দ্রুত তাকে রিতার সাথে যোগাযোগ করতে হবে। বারান্দা থেকে কথা শেষ করে রাবির রুমে এসে দেখে মিহুল ঘুমিয়ে পড়েছে। তাই সে রুমের দরজা আটকে লাইট অফ করে তার পাশে এসে বসে। মিহুলের মাথার উপরে হাত রাখতে হুট করে তার মনে পড়ে সে মিহুলের জন্য কিছু একটা এনেছিল, কিন্তু সেটা তো তার আর দেওয়াই হলো না। সে আবার উঠে গিয়ে আলমারি খুলে একটা ছোট্ট বক্স বের করে, তারপর আবার গিয়ে মিহুলের পাশে বসে। সারাদিনের ক্লান্তি শেষে মিহুল এখন বেঘোরে ঘুমোচ্ছে। রাবির সেই বক্স থেকে একটা চেইন সহ পেন্ডেন্ট বের করে আস্তে করে মিহুলের গলায় পুড়িয়ে দেয়। ঘুমের ঘোরে মিহুল কিছু টেরও পায়নি। পড়ানো শেষে রাবির মুচকে হাসে। মিহুলের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে সেও পাশে শুয়ে পড়ে। ঘুমের মাঝে ভীষণ আলোর ঝাপটা টের পাচ্ছে মিহুল। আরামের ঘুমটা তখন সঙ্গে সঙ্গেই ছুটে যায়। সে তাকিয়ে দেখে চারদিকে রোদে ঝলমল করছে।
এত রোদ, রুমের জানালার দরজার সব পর্দা কেউ খুলে দিয়েছে। মেহুল বিরক্ত হয়ে উঠে বসে। ঘড়িতে চেয়ে দেখল কেবল 8টা বাজতে চলল, আর এর মাঝে সূর্যের আলো যেন পুরো রুমকে গিলে খাচ্ছে। মেহুল পাশে তাকিয়ে দেখে রাবির নেই। রাবির যে সকাল সকাল উঠে সে জানে, তাই সেও তখন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতেই হঠাৎ তার গলার দিকে চোখ যায়। চেইনের মতো কিছু একটা দেখে টান দিতে একটা পেন্ডেন্ট সামনের দিকে আসে, যেটা দেখে মেহুল খুব অবাক হয়। আয়নায় যেভাবে এটা চিকচিক করছে মনে হচ্ছে ডায়মন্ড। সে তখন বুঝতে পারে এটা রাবির নিশ্চয়ই কাল রাতে ঘুমের মধ্যে তাকে পরিয়ে দিয়েছিল। সে মুচকি হাসে, মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। শাড়িটা এলোমেলো হয়ে আছে, সেটা ঠিক করে, চুল বাঁধে। গলার পেন্ডেন্টটা যেন বারবার তার নজর কাটছে। সুন্দর লাগছে জিনিসটা। মেহুল তারপর নিচে যায়। তখনও বাসার কেউ ওঠেনি, খালি কাজের খালারা ছাড়া। মেহুল ড্রয়িং রুমে যেতেই রাবির তখন মেইন দরজা খুলে ভেতরে ঢোকে। রাবিরকে দেখে মেহুল দাঁড়ায়। রাবির ঘেমে গিয়ে একাকার হয়ে গেছে। গলায় ঝুলানোর মাঝারি সাইজের টাওয়ালটা দিয়ে ঘাম মুছছে। মেহুলকে দেখে সে মুচকি হেসে বলে, গুড মর্নিং। মেহুলও হেসে বলে, গুড মর্নিং। রাবির এগিয়ে আসে, জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে? যাওয়ার সময় এভাবে ওঠার ব্যবস্থা করে দিয়ে গেলে কি আর ঘুমানো যায়? আপনার রুমে আমার রোদ আসে। রাবির হাসে, বলে, যাক, তাহলে আমাকে আর কষ্ট করে রাখতে হয়নি। আচ্ছা, আপনি আসুন, আমি গিয়ে ফ্রেশ হচ্ছি। রাবির যাওয়ার সময় মেহুল জিজ্ঞেস করে, চা খাবেন নাকি কফি? কফি। আচ্ছা। মেহুল রান্নাঘরে গিয়ে দেখে খালা কাজ করছেন। মেহুল ওনার দিকে ছুঁয়ে বলে, খালা, আমাকে একটু কফি পাউডার, দুধ আর চিনির বয়ামটা বের করে দাও তো, আমি কফি বানাবো। খালা উঠে দাঁড়ালেন, বললেন, না না ছোট খালা, আপনার বানাইতে হয়তো না, আপনি কন, আমি করে দিতেছি। না খালা, তুমি তোমার কাজ করো, আমি রাবিরের জন্য নিজের হাতে কফি বানাবো। খালা তখন হেসে বললেন, ওহ আচ্ছা, ভালোবাসা বানাইবেন, দাঁড়ান আমি সব বের করে দেই। মেহুল কফির মগগুলো হাতে নিয়ে বারান্দায় যায়। রাবির গোসল করে বেরিয়েছে মাত্র। বারান্দায় দাঁড়িয়ে মাথা মুছছিল। মেহুল তার দিকে একটা কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। রাবি টাওয়ালটা নেড়ে দিয়ে কফির মগটা হাতে নেয়। তারপর সে এক সিপ খেয়ে বলে, মেবি চিনিটা একটু কম হয়েছে, আমি আর একটু চিনি দিয়ে খাই। মেহুল তখন রাবিরের দিকে কপাল কুঁচকে তাকালো। সে মনে মনে অন্য কিছু ভাবলো। তারপর রাবিরকে বলল, দেখি। রাবিরের হাত থেকে কফির মগ নিয়ে সেও এক সিপ খেলো। বলল, ঠিকই তো আছে। রাবির তখন বলল, আপনি হয়তো কম চিনি খান, তাই আপনার জন্য এটা ঠিক আছে, তবে আমার কফিতে একটু বেশি চিনি লাগে। মেহুল জিজ্ঞেস করলো, এখন দিয়ে আনবো? না থাক, এখন আর কষ্ট করে নিচে নামতে হবে না। এই বলে সে মেহুলের কাছ থেকে কফির মগটা নিয়ে খেতে আরম্ভ করে। মেহুল তার দিকে কপাল কুঁচকে চেয়েই থাকে। রাবির চেয়ে বলল, কি হলো, আপনি খাচ্ছেন না কেন? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মেহুল মুখ কালো করে অন্যদিকে তাকায়। কোথায় সে ভেবেছিল সে কফিতে চুমুক দেওয়ার পর রাবির বলবে, আপনার ঠোঁটের ছোঁয়াতে আমার কফি মিষ্টি হয়ে গিয়েছে, আমার আর মিষ্টি লাগবে না। তা না, সে কিছু না বলে এই কফিটাই গিলে খাচ্ছে, নিরামিষ কোথাকার। কফি খাওয়া শেষ করে মেহুলের মগটা রাবিরের হাত থেকে নিয়ে চলে যেতে নিলে রাবির তাকে আবার ডেকে ওঠে। মেহুল। মেহুল চেয়ে বলে, কি? আপনার কাছ থেকে নেয়ার পর কফিটা মিষ্টি হয়ে গেল কি করে বলুন তো? মেহুল ভ্রু কুচকায় সঙ্গে সঙ্গে। রাবির ভ্রু নাচিয়ে বলে, কি হলো বলুন। মেহুল নাক ফুলিয়ে বলে, জানি না। এ বলে সে দ্রুত নিচে নেমে যায়। আর রাবির তখন তার যাওয়া দেখে শব্দ করে হেসে ওঠে। রীতা বিছানা ছেড়ে উঠতে পারছে না। মাথায় প্রচন্ড ব্যথা তার। চোখ মেলে তাকিয়ে যেন সবকিছু ঝাপসা দেখছে। তাও কোনো রকমে চোখ খুলে চাইল। সেই দেখলো একটা বয়স্ক মহিলা তার দিকে হা করে চেয়ে আছে। সে বুঝতে পারল না প্রথমে, পরে নিজের দিকে তাকাতেই লজ্জা পেয়ে ওড়না গায়ে জড়িয়ে নিল। কোনো রকমে উঠে বসলো। মহিলাটা বলল, ম্যাডাম, আপনার কফি। স্যার কইছে নিচে গিয়ে নাস্তা করতেন, আর আপনার জামা কাপড় সহ যা যা লাগবো সব আলমারিতে আছে। রীতা ঢোকিল, কাঁপা কাঁপা গলায় বলল, একটু পানি দেবেন? মহিলাটা একটা পানির গ্লাস তার দিকে এগিয়ে দিল। রীতা ঠকঠক করে পুরো গ্লাসের পানি শেষ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। মহিলাটাকে বলল, ওই লোকটা কোথায়?
মহিলাটা ভ্রু কুচকে বলে, কোন লোকটা? সাদরাজ আহমেদ। মহিলা হেসে বলে, ওমা, লোকটা কি? উনি তো আপনার স্বামী লাগেন। রীতা চেঁচিয়ে বলল, আমি মরে গেলেও ওই লোকটাকে আমার স্বামী হিসেবে মেনে নেব না, জানোয়ার একটা। মহিলাটা ভয়ে তার মুখ চেপে ধরে, বলে, চুপ চুপ, কি কন এডি? এই বাড়ির দেওয়ালেরও কান আছে, স্যারের কানে গেলে স্যার মাইরা ফেলবো। রীতা তখন শব্দ করে কেঁদে উঠল, ফুপাতে ফুপাতে বলল, ওই লোকটার সাথে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো। ওই লোকটা মানুষ না, মানুষ হলে উনি কখনোই আমার সাথে এমনটা করতেন না। মহিলাটা বলল, এইটা তো স্বামীর ভালোবাসা। রীতা চেঁচিয়ে বলে, এটা ভালোবাসা না, এটা ভালোবাসা না, এটা লোভ। নারীর শরীরের প্রতি পুরুষের লোভ। এই লোভ আর যাই হোক ভালোবাসার মতো পবিত্র জিনিস হতে পারে না। রাবি নাস্তা খেয়ে কোনো একটা কাজে বেরিয়ে যায়, আর মেহুল নাস্তা খেয়ে তার রুমে চলে আসে। বিছানায় বসে ফোনটা হাতে নেয় রীতাকে কল করার উদ্দেশ্যে, কিন্তু রীতার নাম্বারে কল করে দেখে তার নাম্বার এখনো বন্ধ বলছে। মেহুল এবার চিন্তায় পড়ে ভাবে, নাম্বার বন্ধ থাকলে রীতার সাথে যোগাযোগ করবে কি করে? এছাড়া তো আর কোনো উপায়ও পাচ্ছে না সে। মেহুল রুমে এই নিয়েই দুশ্চিন্তা করছিল। তখন তার শাশুড়ি মা এলেন। তিনি এসে বললেন, মেহুল, গোসল সেরে তৈরি হয়ে নাও, পাড়া প্রতিবেশীরা সবাই তোমাকে দেখতে আসবেন। ব্যাপারটা মেহুলের কাছে খুব বিরক্তিকর হলেও সে মুখে হাসির রেখা টেনে বলল, আচ্ছা মা। তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। আমি কিছু খাবো না। না খাইলে সাহেব বকবেন। বকলে বকবে, আমি খাবো না বললাম তো। নিয়ে যান এগুলো। মা গো, এমন কইরেন না। আপনি না খাইলে সাহেব আমারে শাস্তি দিবেন। দয়া কইরা এইটুকু খাইয়ে ফেলেন। রীতা চোখ মুখ কুচকে বলল, আচ্ছা এই লোকটা এত খারাপ কেন? ওনার মধ্যে কি ন্যূনতম বিবেক নেই? এত খারাপ একটা মানুষ হয় কি করে? মধ্যবয়স্কা মহিলাটা হাসলেন। তিনি হাসলে তার পান খাওয়া লাল দাঁতগুলো কুৎসিত লাগে। তিনি বললেন, মানুষ এমনি এমনি খারাপ হয় না, মানুষের খারাপ বানানো হয়। জানেন তো, প্রত্যেক মানুষের সাথেই একটা শয়তান থাকে যে সারাটা দিন খালি চিন্তা করে কেমনে মানুষের খারাপ বানাইবো। আর সেই মানুষ যদি একবার শয়তানের ধোকায় পইরা যায় তাইলেই শেষ। আর সেই মানুষের তখন খারাপ হওয়ার থেকে কেউ বাঁচাতে পারে না, বুঝছেন? রীতা তাচ্ছিল্যের সুরে হেসে বলে, খালা, আপনার ওই সাহেবকে দেখে বোধহয় শয়তানও মনে মনে ভাবে এই মানুষটা দেখি তার থেকেও বড় শয়তান। খালা আবারও হাসলেন, বললেন, আপনি বোঝেন নাই কিছু। থাক, আপনি খাইয়ে লন। আমি খাবো না খালা, নিয়ে যান এগুলো। না খাইলে শক্তি কই পাইবেন? খাইতে হইব, শরীরে শক্তি করতে হইব, তাইলেই না লড়াই করতে পারবেন। শক্তি ছাড়া কেমনে দাঁড়াবেন? লড়াই কার সাথে? সাদরাজ আহমেদের সাথে? আপনার মনে হয় আমার মতো একটা মেয়ে ওই সাদরাজ আহমেদের সাথে লড়াই করে পারবে? কখনোই না। খালা নিচে পা ছড়িয়ে বসলেন। রীতা বলল, নিচে বসলেন কেন? ওপরেই বসুন। না, শুনেন একটা কথা। মাইয়া মানুষের সব থেকে বড় শক্তি কি জানেন? রীতা কপাল কুঁচকে বলল, কি? ভালোবাসা। ভালোবাসা? রীতা অবাক হয়। খালা বলে, হ, ভালোবাসা। জানেন, মাইয়া মানুষের ভালোবাসার অনেক ক্ষমতা। আপনি চিন্তাও করতে পারবেন না এই ভালোবাসা কি করতে পারে। মাইয়া মানুষ তার এই ভালোবাসার অস্ত্র দিয়া নিজের সব থেকে বড় শত্রুরেও অনায়াসে খুন করতে পারে। এই ভালোবাসা অনেক শক্তিশালী। রীতা তপ্ত শ্বাস ছেড়ে বলে, এই ভালোবাসা দিয়ে আমি কি করব? খুন করবেন? রীতা বিস্ফোরিত চোখে চেয়ে বলে, খুন করব? কাকে? সাদরাজ আহমেদ। রীতা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, সময় নিয়ে বলে, আপনি ঘুরে ফিরে এখন এটা বলতে চাইছেন যে আমাকে এখন সাদরাজ আহমেদকে ভালোবাসতে হবে? হ, হেডাই। বেঁচে থাকতে এটা আমার জন্য সম্ভব না। আরে খালা, আপনি দেখে কিছুই বুঝেন না। খালা, মাথা ধরেছে খুব। আমি এখন কিছু বুঝতে চাই না। তুমি এইসব নিয়ে যাও এখান থেকে। খালা গো,
আমি তো আপনার ভালোর জন্যই কইতেছিলাম, ভালোবাসা দিয়া সব সম্ভব। আপনারে তখন কইলাম না, মানুষ এমনিই খারাপ হয় না, তারে খারাপ বানানো হয়। এমনিতেই আমাগো সাহেব জন্ম থেকেই কেউ খারাপ হইয়া জন্মায় না, শয়তান খারাপ বানায়। আর আপনি যদি আপনার ভালোবাসা দিয়া একবার সাহেবের মনরে ভুলাইতে পারেন, তাইলেই দেখবেন চারদিকে কত সুখ আর কত শান্তি। আমার কথাটা মাথায় রাখেন খালা, আর খানারই খাইয়া ফেলেন। আমি নিচে যাই, আমার অনেক কাজ। খালা চলে গেলেন। রীতা মুখ ভার করে বসে থাকলেও বেশিক্ষণ খাবার না খেয়ে থাকতে পারল না। কাল রাতেও সে কিছু খায়নি, খুব খিদে পেয়েছে, তাই আর রাগ না দেখিয়ে চুপচাপ খাবারটা খেয়ে নিল সে। খাবার খাওয়ার মাঝে খালার বলা কথাগুলো মাথায় বাঁচতে লাগলো তার। সাদরাজ আহমেদ এমনিতে খারাপ হননি, তাকে খারাপ বানানো হয়েছে। আর সে কি আদৌ কোনোদিন তাকে ভালোবাসতে পারবে? না, কোনো দিনই না। তার মনে তো এখনো শুধু সিয়াম, সে তাকে ছাড়া অন্য আর কাউকে নিয়ে ভাবতে পারবে না। ওই সাদরাজ আহমেদকে ভুলেও না, যেভাবেই হোক সেখান থেকে পালাবে। রীতা খেয়ে আস্তে করে দরজা খুলে বাইরে বের হলো। উপরের তালায় কেউ নেই, সেদিক ওদিক ভালোভাবে খেয়াল করলো। তারপর সিঁড়ির কাছে যেতেই নিচে কাজের লোকদের দেখলো, তারা মোছামুছি করছেন। রীতা আর নিচে নামলো না, তার ফোনটাও সে কোথাও খুঁজে পাচ্ছে না। সাদরাজ আহমেদ এটা কোথায় রেখেছে কে জানে। রীতা এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা রুমে যায়। রুমটা একটু অন্ধকার ছিল, তাই সে লাইটের সুইচ খুঁজে বের করে লাইট জ্বালায়। রুমে আলো আসতেই সে দেখে রুমটা বেশ অগোছালো। অনেকগুলো ফাইল এখানে স্তূপ করে রাখা, কিছু ভাঙা ফার্নিচার আছে, আর কিছু ময়লা কাপড় চোপড়, অনেকটা স্টোর রুমের মতো। রীতার কি মনে হলো সে এই রুমে বিভিন্ন জিনিস নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো তার ফোনটা আছে কিনা, কিন্তু মোবাইলটা সে কোথাও পায় না। পরে একটা ভাঙা কাভার্ড খুলেছে, সেখানে ড্রয়ারগুলো খুলে দেখে ভেতরে আছে কিনা, তবে সেখানেও কিছু ফাইল ছাড়া আর কিছু পায়নি। তবে তখন আরেকটা জিনিস হঠাৎ তার চোখে পড়ল, একটা ছবি। সে ফাইলের নিচ থেকে ছবিটা বের করলো। খুব ময়লা পড়ে আছে বিধায় ছবিটা কার বোঝা যাচ্ছে না। সে ছবিটা তার ওড়না দিয়ে পরিষ্কার করে, যদিও মানুষগুলোর মুখ স্পষ্ট না, তাও সে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে। ছবির মধ্যে সাদরাজকে সে চিনতে পারে, অনেক আগের ছবি হয়তো সাদরাজকে, তাই এই ছবিতে অন্যরকম লাগছে। তবে তার পাশে আরেকটা ছেলে দাঁড়ানো, যার কাঁধে হাত রেখে সাদরাজ চমৎকারভাবে হেসে আছে। ওই ছেলেটা কে রীতার খুব চেনা চেনা লাগে, চেহারাটা খুব পরিচিত তার। কে হতে পারে ভাবতে ভাবতে হুট করে তার মনে হয়, আরে এটা তো রাবির ভাইয়া। সে চমকে যায়, হ্যাঁ এটা রাবির। তখন রাবিরের দাড়ি ছিল না, একদম ক্লিন শেপ ছিল বলে প্রথমে বোঝা যাচ্ছিল না। আশ্চর্য, ওনারা দুজন এভাবে করে ছবি তুলেছেন, দুজনের মুখে চওড়া হাসি, যেন একজন অন্যজনের ভীষণ আপন। রীতা ব্যাপারটা বুঝতে পারে না, তাই সে ছবিটা নিয়ে দ্রুত নিচে নামে। খালাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে যায়। খালাকে জিজ্ঞেস করে, খালা এই ছবিতে এই ছেলে দুজনকে? খালা ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখে, পরে হেসে বলে, চিনতে পারেন নাই? না। আপনার স্বামী গো মা। আর সাদরাজের সাথের জনকে? খালা হাসলেন, বললেন, উনি তো আপনার স্বামীর খুব কাছের মানুষ। কে খালা বলেন? রাব্বির খান। রীতা অবাক হয়ে আবার ছবিটা দেখে, জিজ্ঞাসা করে, ওনারা এই ছবি কখন তুলেছেন? এটা অনেক আগের ছবি, ওনারা তখন ভার্সিটিতে পড়তেন। আচ্ছা, ওনারা কি দুজন বন্ধু ছিলেন? খালি বন্ধু না, একজন অন্য জনের জানের জিগার আছিল। আহা কি যে ভালোবাসতো একজন অন্যজনরে। রীতা অবাক হয়ে বলল, তাহলে ওনাদের মধ্যে এত শত্রুতা তৈরি হলো কিভাবে? এখন তো ওনারা একজন অন্যজনকে দু চোখেও সহ্য করতে পারে না। কেমনে পারলো? আমি কইছিলাম না, মানুষের দিয়ে সব ভুল কাজ করায় শয়তান। ওনাদের মাঝেও শয়তান আছিল। শয়তান আইয়া ওনাদের সুন্দর সম্পর্কটারে ধ্বংস কইরা ফেলছে। খালা আপনি আমাকে সব খুলে বলুন না। রীতা অস্থির হয়ে পড়ে। খালা বলে, হে তো অনেক বড় ইতিহাস, এখন আমার অনেক কাজ, পরে কমো। রীতার বিস্ময় যেন এখনো কাটছেই না। শাহরাজ আর রাবির একসময় বন্ধু ছিল। রীতার এই মুহূর্তে মিহুলের সাথে কথা বলাটা খুব দরকার, কিন্তু সে তো তার ফোনটাও খুঁজে পাচ্ছে না। পরে অনেকক্ষণ ভেবে তার মনে হলো খালার কাছেও তো ফোন থাকতে পারে, একবার খালার কাছে যাওয়া উচিত। তাই সে আবার রান্নাঘরে যায়। খালাকে গিয়ে জিজ্ঞেস করে, খালা
তোমার কাছে কি ফোন আছে? খালা বলেন। না খালা। রিতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কারো কাছে কি কোনো ফোনও নেই? খালা বলে ওঠেন, না খালা, এই বাড়ির কারো কাছে কোনো ফোন নাই। এই বাড়ির কোনো কাজের লোকের কাছে ফোন থাকা নিষেধ, সাহেব বারণ করছেন। রিতা বিরক্ত হয়ে বলে, আপনার সাহেবের দেখছি সব কিছুতেই সমস্যা। উফ, আমার ফোনটাও কোথায় রেখেছে কে জানে। খালা তখন জিজ্ঞেস করলেন, ফোন দিয়া কি আপনার বান্ধবীর লগে কথা কইবেন? রিতা অবাক হয়ে চেয়ে বলে, আপনি কি করে জানলেন? খালা হেসে বললেন,